এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব আগের বছরগুলোতে শিক্ষক নিয়োগের জন্য আসা যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্র সম্পর্কে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং ব্যাখ্যা সহ আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই প্রশ্নটার 50টা প্রশ্ন আমি আগের ভিডিওতে করিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো। আর আজকে আরও 50টা প্রশ্ন আমি করাবো, আরও 50টা প্রশ্ন থাকবে এর পরের ভিডিওতে, সেটা কালকে দেব। তাই তোমরা কালকে আবার এই ভিডিওটা এই কোশ্চেন থেকে যে কোশ্চেন থেকে আদার্স যে প্রশ্নগুলো আছে সেইগুলো কালকে পাবে। আর আজকে অর্থাৎ টোটাল আছে 150টা প্রশ্ন, 50টা করিয়েছি, ঠিক আছে, আর 50টা আছে আজকে করাবো, কালকে 50টা করাবো। অর্থাৎ এইরকম করে আমি তোমাদের আগের বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো করাবো 50টা করে, ঠিক আছে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি তোমাদের সিলেবাস ভিত্তিক ক্লাস করাবো যতটা সম্ভব। 2 মাস সময় আছে, আর প্রত্যেকটা ইয়ারে আসা প্রশ্নপত্র তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে। এর আগের ভিডিওতে এরকম ব্যাখ্যা করে তোমাদের সঙ্গে প্রশ্ন আলোচনা করেছি, এরকম প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা এবং উত্তর সহ আলোচনা করেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন লেখা আছে। আজকে বাকি প্রশ্নগুলো আলোচনা করব, ঠিক আছে। এইভাবেই লিখে লিখে বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা তোমাদের সঙ্গে করব, ঠিক আছে। বেশ, তবে প্রথম প্রশ্ন আমাদের 51 নম্বর প্রশ্ন। আগের দিন 50টা হয়েছিল, আজকে 51 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন বলেছে, যে স্থানে বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণী বাস করে তাকে বলা হয় কি? যে স্থানে বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণী বাস করে তাকে বলা হয়, উত্তর হবে এখানে হবে বাস্তুবিদ্যা, বা ইংরেজিতে বলা হয় ইকোলজি। সরি ভুল হয়েছে, বাস্তুবিদ্যা নয়। যে স্থানে বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণী বাস করে তাকে বলা হয় এখানে প্রাকৃতিক বাসভূমি হবে, অর্থাৎ ইংরেজিতে বলা হয় হ্যাবিটেট। বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কি হবে? ইকোলজি বলতে বোঝায় যে বিজ্ঞানের এই ইকোলজি বা বাস্তুবিদ্যা বলতে বোঝায় বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে একটা অঞ্চলে জীবজগতের সঙ্গে জৈব অজৈবর যে সম্পর্ক, যে পারস্পরিক মিথস্ক্রিয়া, সেইগুলো অধ্যয়ন করে, তাকে বলা হয় কি? বাস্তুবিদ্যা। অর্থাৎ কোন একটা অঞ্চলে যে জীব প্রজাতি বসবাস করছে তার সঙ্গে জৈব অজৈব যে পদার্থগুলো আছে, পরিবেশ আছে, তাদের সঙ্গে কি সম্পর্ক, নির্ভরশীলতা, এটা অধ্যয়ন করা হয়। অর্থাৎ ইকোলজি হলো অধ্যয়ন করা হয়, ঠিক আছে। আর হ্যাডল, হ্যাডল বলতে কি বোঝায়? হ্যাডল বলতে বোঝায় হ্যাডল বলতে বোঝায় যে হ্যাডল হলো এমন একটা অঞ্চল সমুদ্রের গভীরে পাওয়া যায়। সমুদ্রের গভীরে, অর্থাৎ আমরা জানি সমুদ্র কতগুলো অংশে বিভক্ত। এটা মহাদেশের অংশ, স্থলভাগের অংশ। ধীরে ধীরে ঢালটা বাড়তে থাকে, হঠাৎ করে ঢাল বাড়ে, তারপরে সমুদ্রে এরকম কোন রকমের বিভিন্ন ধরনের খাতও দেখা যায়। অর্থাৎ সমুদ্রের সব থেকে গভীরে যে অঞ্চলে সূর্যের আলো পৌঁছায় না, যে অঞ্চলে প্রায় 6000 মিটার গভীর সূর্যের আলো পৌঁছায় না, খুব সামান্য কিছু প্রজাতির জীব বসবাস করে। তার মধ্যে উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে বায়োলুমিনেসেন্ট আমি লিখছি, এই রকম মাছ পাওয়া যেতে পারে। নাম বায়োলুমিনেসেন্ট, ঠিক আছে। আর কিছু অনুজীবী প্রজাতির থাকে। এখানে আমি লিখেছি, দেখো, হ্যাডল হলো সমুদ্রের সবচেয়ে গভীর অংশ, সাধারণভাবে 6000 মিটার। শব্দের অর্থ কি? আন্ডার ওয়ার্ল্ড, অনেকটা ভেতরে। ওশেন ট্রেন্সেস, সমুদ্রের যে খাত আছে বা গভীর সমুদ্রের খাতের মধ্যে এই হ্যাডল অঞ্চলটা পড়ে, ঠিক আছে। বাস্তুবিদ্যা বলতে বোঝায় জীব প্রজাতির সঙ্গে জৈব অজৈব বস্তুর যে সম্পর্ক সেটার অধ্যয়ন করা হয়। আর হ্যাডল বলতে বোঝায় সমুদ্রের গভীরের অংশ। আর প্রাকৃতিক বাসভূমি বলতে বোঝায় যে বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণী বাস করে যেখানে, এটাকে বলা হয় কি? হ্যাবিট্যাট। বেশ, এর পরের প্রশ্ন আমাদের বলেছে, তৈগা হলো বরিয়াল প্রাকৃতির অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য, পর্ণমোচী অরণ্য, উপরের কোনোটিই নয়। এখানে উত্তর হবে বরিয়াল প্রকৃতির অরণ্য। বরিয়াল প্রকৃতির অরণ্য বলতে কি বোঝায়? এখানে যে গাছগুলো হবে, এখানে গাছগুলো হবে শঙ্কু আকৃতি। এখানে গাছগুলো হবে, মনে রাখবে, শঙ্কু আকৃতি। শঙ্কু,
ঠিক আছে, শঙ্কু আকৃতির গাছ হবে। দীর্ঘ শীত ও ছোট গ্রীষ্মে এগুলো জন্মাবে। দীর্ঘ শীত এবং ছোট গ্রীষ্ম, তার মানে কি বোঝায় যে গ্রীষ্মকালের যে বিস্তার সেটা কম থাকবে। ঠিক আছে, গাছের মধ্যে আমরা বলতে পারি পাইন, তারপরে বলতে পারি ফার, তারপরে বলতে পারি লার্চ। এই গাছগুলো হলো বরিয়াল প্রকৃতির অরণ্য বা তৈগা অরণ্যের গাছ। ঠিক আছে, এটা মূলত উচ্চ অক্ষাংশে দেখা যায়। আর পৃথিবীর, মনে রাখবে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অরণ্য। ঠিক আছে, আর নিরক্ষীয় চিরহরিত অরণ্য হলো পৃথিবীর বৃহত্তম অরণ্য। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম অরণ্য হলো নিরক্ষীয় চিরহরিত অরণ্য, যেমন আমাজন ফরেস্ট আছে আমাদের। আর দ্বিতীয় বৃহত্তম অরণ্য হিসাবে আমরা বলতে পারি তৈগা অরণ্য। ঠিক আছে, বেশ। এরপরে আছে ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য পৃথিবীর বৃহত্তম কোথায় আছে? সুন্দরবনে। সুন্দরবন কোথায় আছে? পশ্চিমবঙ্গতে আছে সুন্দরবন। ঠিক আছে, এই সুন্দরবনে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য আছে। এই ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য কি? এই ম্যানগ্রোভ অরণ্য তার শ্বাসমূল থাকবে, ঠেসমূল থাকবে, আর জরায়ু জঙ্কুরদগম হবে এখানে। ঠিক আছে, ম্যানগ্রোভ অরণ্য। আর সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য পৃথিবীর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সুন্দরবন পৃথিবীর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইউনেস্কো কি করে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। আর এটাকে, এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছিল কত খ্রিস্টাব্দে? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছিল কত খ্রিস্টাব্দে? 1987 খ্রিস্টাব্দে। ইউনেস্কো ঘোষণা করে 1987 খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর জীববৈচিত্র্য সংরক্ষণ অঞ্চল অর্থাৎ জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবনকে ঘোষণা করে 1989 খ্রিস্টাব্দে ভারত সরকার। আর সংরক্ষিত বনভূমি হিসাবে ঘোষণা করে 1927 খ্রিস্টাব্দে। এইটুকু মনে রাখবে। ঠিক আছে, বর্তমানে সুন্দরবন ভীষণ রকম ভাবে ধীরে ধীরে ম্যানগ্রোভ অরণ্য বিভিন্ন ঘূর্ণিঝড়ের জন্য নষ্ট হচ্ছে। আর পর্ণমোচী অরণ্য হলো ভারতের সব থেকে বেশি পরিমাণে পর্ণমোচী অরণ্যের গাছই দেখা যায়। অর্থাৎ ভারতের যদি বেশি বলা হয় যে কোন অরণ্য সব থেকে বেশি জায়গা দখল করে আছে, সেটা হবে কি? পর্ণমোচী অরণ্য। ঠিক আছে, বেশ। তাহলে তৈগা কি? তৈগা হলো বোরিয়াল ফরেস্ট। বেশ, এরপরে প্রশ্ন বলেছে 53, আরবোরিয়াল হলো কি? আরবোরিয়াল বলতে বোঝায় কি? মনে রাখবে, এখানে বৃক্ষের ওপরে যে সকল প্রাণী ও পতঙ্গের বাস করে, একটা বৃক্ষের ওপরে যে সকল প্রাণী ও পতঙ্গ বাস করে সেটাকে বলা হয় আরবোরিয়াল। বেশ। 54, এককোষী বা বহুকোষী উদ্ভিদ যাদের মধ্যে শিকড়, কাণ্ড, পাতা নেই তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অ্যালগি। তাদেরকে কি বলা হবে? অ্যালগি। অ্যালগি। এরপরে আছে আমাদের অটোট্রফ। অটোট্রফ বলতে কি বোঝায়? তাহলে উত্তর হবে সি, অ্যালগি। ঠিক আছে, উত্তর সি, অ্যালগি হবে। কিন্তু এখানে আরো শব্দগুলো আছে, সেই শব্দগুলো বলি। অটোট্রফ বলতে বোঝায় আত্মজীবী বাংলায়। এরা কি? এরা নিজেদের খাদ্য সালোক সংশ্লেষের সাহায্যে তৈরি করতে পারে। তাদের মধ্যে যারা আলোর সাহায্যে তৈরি করে খাবার তাকে বলা হয় ফটোট্রফ। আলোর সাহায্যে যারা খাবার তৈরি করে, খাদ্য বা শক্তি তৈরি করে, তাকে বলা হয় ফটোট্রফ। আর যারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করবে তাকে বলা হয় কি? কেমোট্রফ। আর এরপরে আছে ডেট্রিটাস। ডেট্রিটাস বা ক্ষয়জীবী যে সমস্ত, অর্থাৎ উদ্ভিদ প্রাণী মরে যাওয়ার পরে যে অংশটা পড়ে থাকে সেটাকে বলা হয় কি? ডেট্রিটাস। ঠিক আছে, উদ্ভিদের বিভিন্ন কাণ্ড, বিভিন্ন পচা পাতা, এইগুলোকে বলা হয় ডেট্রিটাস। ঠিক আছে, আর এগুলো খেয়ে যাদের বলা হয় বেঁচে থাকে, এই পচা পাতা বা পচা জিনিস যারা খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় ডেট্রিভোর। ঠিক আছে, বেশ। তাহলে ডেট্রিটাস, ডেট্রিভোর বোঝা গেল। উদ্ভিদ প্রাণীর পচে গিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলে ডেট্রিটাস। আর এগুলো খেয়ে যারা বেঁচে থাকে তাদেরকে বলা হয় ডেট্রিভোর। ডেট্রিটাস একটা খাদ্য শৃঙ্খলা হয়
ঠিক আছে, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলে হয় একটা। তার মধ্যে কারা কারা থাকে? ব্যাকটেরিয়া, কেঁচো, ছত্রাক, এগুলো ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের অংশ। 55 নম্বর প্রশ্ন, নদীর জলের দূষণকে পরিমাপ করা হয় নিম্নোক্ত দ্রবীভূত পদার্থের আধিক্যের কারণে। কোন আধিক্যের কারণে? ঠিক আছে, দ্রবীভূত পদার্থের আধিক্যের কারণে। এটা কি হবে? উত্তর হবে অক্সিজেন। অর্থাৎ যদি কোনো নদীর জলে অক্সিজেনের পরিমাণ কমে যায় বা পুকুরের অক্সিজেনের পরিমাণ কমে যায়, যেটাকে বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি, যদি কমে যায় তাহলে সেই জলটা দূষিত বলা হয়। ঠিক আছে, ইউট্রোফিকেশন হলে, ইউট্রোফিকেশন, ইউট্রোফিকেশন শব্দটা মনে রাখবে। ইউট্রোফিকেশন, জলদূষণ হয় কিসের জন্য হয়? জলে প্রচুর পরিপোষক জমলে, জলে প্রচুর পরিপোষক, পরিপোষক বলতে বোঝায় যে সার ধোয়া জল, অর্থাৎ কৃষি জমি ধোয়া জল যদি পুকুরে জমে বা নদীতে পড়ে তবে ইউট্রোফিকেশন হয়। আর সেটা হলে নদীতে বা পুকুরে প্রচুর পরিমাণে অ্যালগির পরিমাণ বেড়ে যায়, অ্যালগির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নদীর জল দূষিত হয়। ঠিক আছে, বা পুকুরের জল দূষিত হয়, যেটা নির্দেশ করে অক্সিজেন কম থাকে বলে প্রাণীরা মারা যায়। আর এটাকে দেখতে জলের কালার কি হয়ে যায়? ইউট্রোফিকেশন হলে জলের কালার হয়ে যাবে সবুজ, জলের কালার হয়ে যাবে কি? সবুজ জল। ঠিক আছে, এরপরে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেখান থেকে অনেক কটা বিষয় তোমাদের মনে রাখতে হবে। প্রথম প্রশ্নটা বলছে যে বিশ্বের উষ্ণায়ন নিয়ে 1997 সালে আলোচিত বিশ্ব পরিবেশ সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হিসাবে তোমরা মনে রাখবে যে অনুষ্ঠিত হয়েছিল কিয়োটোতে। কিয়োটোতে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কিত আলোচনা হয়েছিল। ঠিক আছে, এই কিয়োটোতে কত সালে? 11ই ডিসেম্বরে এটা হয়েছিল। আর কিয়োটো কোথায় আছে? কোন জায়গায় আছে? জাপানে আছে। কি বলা হয়েছিল? যে গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ যে সমস্ত গ্যাসগুলো পৃথিবীর উষ্ণতাকে ধরে রাখে, তার মধ্যে আছে কি? CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, CH4 মিথেন, N2O নাইট্রাস অক্সাইড, এই গ্যাসগুলো পৃথিবীতে উৎসর্জন মানে পৃথিবীতে নিঃসরণ কম করবে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 1997 সালে। প্যারিসে কি হয়েছিল? প্যারিসে হয়েছিল এগ্রিমেন্ট 2015, প্যারিস এগ্রিমেন্ট হয়েছিল ডিসেম্বর মাসে। সেখানে কে নিয়েছিল সিদ্ধান্ত? ইউএনএফসিসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ। এরা ঠিক করেছিল যে পৃথিবীর উষ্ণতা শিল্প বিপ্লবের পরে আর যাতে না বাড়ে, অর্থাৎ 2 ডিগ্রি সেন্টিগ্রেডের যাতে না বাড়ে শিল্প বিপ্লবের পরে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঠিক আছে, বেশ। এরপরে আছে রায়ো ডি জেনেরিও শহরে। রায়ো ডি জেনেরিও শহর মানে এখানে বলতে চাইছে যে ব্রাজিলে হয়েছিল। এটা কেন হয়েছিল? 1992 সালে 3 থেকে 14 জুন হয়েছিল, যেটাকে বলা হয় আর্থ সামিট। আর্থ সামিট পরিবেশকে কোনোভাবে যাতে ক্ষতি না করা হয়, ঠিক আছে, কোনো কিছু উন্নতি এমনভাবে করতে হবে যাতে পরিবেশের ক্ষতি না হয়, সাস্টেনেবল ডেভেলপমেন্টকে বেশি জোর দেওয়া হয়েছিল। ঠিক আছে, এজেন্ডা 21টাও মনে রাখবে। এখানে মেন উদ্দেশ্যই ছিল পরিবেশকে কোনোভাবেই ক্ষতি না করে বা এমন কিছু করব যাতে পরিবেশ কম ক্ষতি হয় আর পরিবেশ একটা সুস্থায়ী উন্নয়নের দিকে যায়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে কি বোঝায়? যে সুস্থায়ী উন্নয়নের দিকে যায় পরিবেশটা বা যে কোনো ডেভেলপমেন্ট কাজ, সুস্থায়ী উন্নয়ন এইটার জন্য হয়েছিল। ঠিক আছে, সুস্থায়ী উন্নয়ন। এরপর আছে স্টকহোম। স্টকহোমে কি হয়েছিল? স্টকহোমে ফার্স্ট ইন্টারন্যাশনাল সামিট হয়েছিল। ফার্স্ট ইন্টারন্যাশনাল সামিট পরিবেশ সংক্রান্ত, পরিবেশ বিষয়ক হয়েছিল 1972 সালে। ঠিক আছে, ইউনাইটেড নেশন অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট নিয়ে। বোঝা গিয়েছে? এই শব্দ কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কিয়োটো প্রোটোকলে গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য হয়েছিল 1997 সালে। প্যারিস এগ্রিমেন্ট হয়েছিল সারা পৃথিবীতে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে, উষ্ণতার যে বৃদ্ধি হচ্ছে সেটা 2 ডিগ্রি সেন্টিগ্রেডের যাতে না বাড়ে। রায়ো ডি জেনেরিও শহরে হয়েছিল আর্থ সামিট। আর স্টকহোমে হয়েছিল ফার্স্ট ইন্টারন্যাশনাল সামিট পরিবেশ বিষয়ক 1972 সালে। ঠিক আছে, আরেকটা মনে রাখবে এখানে, ভিয়েনা কনভেনশন হয়েছিল 1985 সালে। ঠিক আছে, আর মন্ট্রিল প্রোটোকল হয়েছিল 1987 সালে। এই কনভেনশন এবং প্রোটোকলের উদ্দেশ্যই ছিল যে ওজোন স্তরকে সুরক্ষা দেওয়া, ওজোন স্তরকে প্রোটেক্ট করা।
ঠিক আছে, বেশ। এরপরের প্রশ্ন আমরা যাই। 57 প্রশ্ন বলেছে, পশ্চিম হিমালয় অঞ্চলে আল্পীয় উদ্ভিদ কেবল 3000 মিটার উচ্চতা পর্যন্তই দেখা যায়, অন্যদিকে পূর্ব হিমালয়ে সেটি 4000 মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই একই হিমালয়ে পর্বতশ্রেণীর এই বৈচিত্র্যের কারণ কি? তোমরা মনে রাখবে, খুব কনসেপচুয়াল প্রশ্ন এটা। এটা হবে পশ্চিম হিমালয় অপেক্ষা পূর্ব হিমালয়ে বেশি বৃষ্টিপাত হয়। ঠিক আছে, আল্পীয় উদ্ভিদ নিচে হয় পশ্চিম হিমালয়, কারণ বৃষ্টিপাত কম হয়, শীতলতা পেয়ে যায়, তাই আল্পীয় উদ্ভিদ নিচেই হয়ে যায়। কিন্তু পশ্চিম হিমালয়ে তুলনায় পূর্ব হিমালয়ের বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে আল্পীয় উদ্ভিদ অনেকটা উঁচুতেও জন্মায়, কারণ বৃষ্টিপাত অনেকটা উঁচু পর্যন্ত গাছগুলো পায়। বেশ। 58 প্রশ্ন, বাণিজ্যিক বৃক্ষের একছত্র আধিপত্য স্থানটির প্রাকৃতিক বৈশিষ্ট্যকে ধ্বংসের পথে পরিচালিত করছে। বাণিজ্যিক বৃক্ষের একছত্র আধিপত্য, মনে রাখবে পয়েন্টটা। উপজাতি দ্বারা কাঠের যথেষ্ট ব্যবহার হচ্ছে। উপজাতি, মনে রাখবে উপজাতি শব্দটা। ম্যানগ্রোভ অরণ্যের ধ্বংস হচ্ছে, ম্যানগ্রোভ অরণ্যের ধ্বংস হচ্ছে। অনৈতিক কাষ্ঠচ্ছেদন হচ্ছে, গাছ কাটা হচ্ছে, যেটা আরো গুরুতর করে তুলেছে। সাধু জলের অঞ্চলটি বৃক্ষচ্ছেদন ও ম্যানগ্রোভ অরণ্যের ধ্বংসের কারণে দ্রুত শুষ্ক অঞ্চলে পর্যবসিত হচ্ছে। উক্ত মন্তব্যটি কোন অঞ্চলের সম্পর্কে প্রযোজ্য? এখানে মনে রাখবে উপজাতি সংক্রান্ত যেটা দিয়েছে, উপজাতি, উপজাতি যে শব্দটা সেটা একমাত্র কার সঙ্গে যুক্ত হতে পারে? সুন্দরবন হবে না, সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য পাওয়া যায়, কিন্তু উপজাতি তো পাওয়া যায় না তেমন। ঠিক আছে, কেরালা উপকূলও হবে না, উড়িষ্যা উপকূল হবে না, উপজাতি নেই। তাই মনে রাখবে আন্দামান হবে। আন্দামান নিকোবরে উপজাতি মানুষ দ্বারা বৃক্ষচ্ছেদন হচ্ছে, ঠিক আছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, তাই বলছে এইটা উত্তর হবে। অর্থাৎ এইটা একটা কেস স্টাডি বেসড প্রশ্ন। 59, প্রাণী ও উদ্ভিদ জগতের বৈচিত্র্য সর্বাপেক্ষা অধিক যে অঞ্চলে হয় তা হলো কি? উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীর বৈচিত্র্য সব থেকে বেশি হয় ক্রান্তীয় আর্দ্র অরণ্য, যেটাকে বলা হয় ট্রপিক্যাল মোয়েস্ট ফরেস্ট ইংরেজিতে, আর ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলা হয়, এভারগ্রিন ফরেস্টও বলা হয়, এভারগ্রিন ফরেস্টও বলা হয় একে। ঠিক আছে, এভারগ্রিন। ট্রপিক্যাল রেন ফরেস্টও বলা হয়, ট্রপিক্যাল রেন ফরেস্ট, কারণ এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। ঠিক আছে, আমাজন ফরেস্টে এই অরণ্যকে বলা হয় সেলভা, মনে রাখবে সেলভা। ঠিক আছে, আমাজন অরণ্যে এই অরণ্যকে বলা হয়, আমাজন ফরেস্টে সেলভা বলা হয়, সেলভা। অনেকটা বড় বড় হয় গাছগুলো, প্রায় 60 মিটার উঁচু। ঠিক আছে, 60 মিটার উঁচু হয়ে যায়। গাছগুলোতে একটা উপজাতি অর্থাৎ একটা প্যারাসাইটিক গাছ দেখা যায়, যেটাকে বলা হয় লিয়ানা, মনে রাখবে লিয়ানা। এত বড় বড় গাছ হয়, এত বড় বড় গাছ হয়, ঠিক আছে, এত বড় বড় গাছ হয়, তাই এই গাছগুলো বেয়ে বেয়ে, অর্থাৎ গাছগুলোর ডালপালা বেয়ে বেয়ে এরকম করে ডালপালা বেয়ে বেয়ে লিয়ানা জাতীয় একটা কি জন্মায়? প্যারাসাইটিক উদ্ভিদ জন্মায়। ঠিক আছে, আর এই গাছগুলো এতটা বড় বড় হয় যে এদের মধ্যে কম্পিটিশন চলে, কে কতটা সূর্যের আলো দখল করতে পারবে। আর এই গাছগুলোতে দেখো 3টে লেয়ার দেখা যায়, 3টে লেয়ার, এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, আর এটা একটা লেয়ার, অর্থাৎ 3টে লেয়ার, অর্থাৎ 3টে স্তর দেখা যায় গাছগুলোতে। বেশ, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবে। ঠিক আছে, পৃথিবীর অ্যামাজন ফরেস্ট হলো পৃথিবীর ফুসফুস বলা হয়। অ্যামাজন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ অ্যামাজন ফরেস্ট থেকে প্রচুর অক্সিজেন যোগান হয়। ঠিক আছে, পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? অ্যামাজন ফরেস্টকে। অ্যামাজন ফরেস্ট কোথায় আছে? ব্রাজিলে আছে। বর্তমানে অ্যামাজন ফরেস্টও অনেকটা আগুন লেগে দাবানলের জন্য অনেকটা ধ্বংস হয়েছে। বেশ। 60, সবুজ জলবায়ু তহবিল সংক্রান্ত কোন বাক্যটি সঠিক? সবুজ জলবায়ু তহবিল সংক্রান্ত কোন বাক্যটি সঠিক? এটার উত্তর হবে, এটি জলবায়ু পরিবর্তনের প্রতিরোধের উপযোগী ব্যবস্থা গ্রহণ করার পদ্ধতি ও তার তীব্রতা হ্রাস করার পদ্ধতি গ্রহণ করার জন্য উন্নয়নশীল দেশগুলিকে সাহায্য করার একটা প্রয়াস। এই গ্রিন ক্লাইমেট ফান্ড এটা করা হয়েছে যে উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের জন্য ফান্ডিং করা। বাদ বাকি অপশনগুলো ভুল হবে, তোমরা এটা নিয়ে আরেকটু স্টাডি করে নেবে যে গ্রিন ক্লাইমেট ফান্ড। ঠিক আছে, এটা নিয়ে আরেকটু স্টাডি করে নেবে গ্রিন ক্লাইমেট ফান্ড বলতে কি বোঝাচ্ছে। বেশ, এরপর আছে 61 প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে মানব জীবনের ধারাবাহিকতার যে গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা হলো কি? এটা মনে রাখবে,
যে বায়োস্ফিয়ার রিজার্ভ হবে, ঠিক আছে, এটা হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। তবে এর উত্তর হবে কি, যে বায়োস্ফিয়ার রিজার্ভ বা জীবমণ্ডল, ঠিক আছে, যেটাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়, জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল। যেমন সুন্দরবন একটা জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল। ৬২, স্থানান্তরিত চারা গাছের অনেকগুলিরই বৃদ্ধি ঘটে না, তার কারণ কি? অধিকাংশ শিকড়ের সুতো স্থানান্তরের ফলে নষ্ট হয়ে যায়। ৬৩, ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে কোন বাক্যটি সঠিক? ল্যাটেরাইট মৃত্তিকা মনে রাখবে, এটা একটা কি? ল্যাটেরাইট মৃত্তিকা এটা একটা পেডাল ফার মৃত্তিকা, পেডাল ফার, পেডাল ফার। এই ল্যাটেরাইট মৃত্তিকা যেখানে হয় সেখানে বৃষ্টি বেশি হয়, প্রচুর বৃষ্টি হয়, উপরে সমস্ত জৈব পদার্থ ধুয়ে চলে যায়, ঠিক আছে। পিএইচ লেভেল, যেখানে যে মাটিতে বেশি বৃষ্টির সম্মুখীন হবে উপরের ক্ষারীয় উপাদানগুলো ধুয়ে চলে যায়, তাই এই মাটি কি হয়? অম্ল হয়। অম্ল হয় মানে কি? পিএইচ 7-এর কম হয়, ঠিক আছে। এই ল্যাটেরাইট মাটিতে মনে রাখবে কোন ফসল ভালো হয়? এই ল্যাটেরাইট মাটিতে কাজু বাদাম ভালো হয়, ঠিক আছে। এই মাটিতে কাজু বাদাম ভালো হয়, তাই এখানে উত্তর কোনটা হবে? এটা ট্যাপিওকা ও কাজু বাদাম এই মৃত্তিকায় ভালোভাবে জন্মায়। এটা একটা পেডাল ফার মাটি, এটা বৃষ্টির যেখানে বেশি হবে সেখানে হবে, পিএইচ 7-এর কম হবে। কোথায় পাওয়া যায়? ভারতের এই ল্যাটেরাইট মাটি দেখা যায়, আমি আঁকছি ভারতের ম্যাপ, সেখানে আমি দেখাচ্ছি ভারতের এই যে এই জায়গাতে আছে, বেশ এইখানে একে দেখানোর চেষ্টা করছি, ভারতের এইখানে আছে। ভারতের কোথায় আছে? ভারতের এই যে পশ্চিমঘাট পর্বত, এটা এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে আছে। এই যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ব্লু কালার যেটা আঁকলাম সেইখানে আছে ল্যাটেরাইট মাটি, আর এইখানে মেঘালয়ের এইখানে ল্যাটেরাইট মাটি আছে ভারতের, ঠিক আছে, স্পেশালি। বোঝা গেছে? বেশ। এরপরে ৬৪ নম্বর প্রশ্ন বলছে যে নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত সাধারণত যে স্থান থেকে উৎপন্ন হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত অঞ্চল কোথা থেকে উৎপন্ন হবে? এখানে উত্তর হবে উত্তর প্রশান্ত মহাসাগর থেকে, ঠিক আছে। আর ক্রান্তীয় ঘূর্ণবাত, এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সম্পর্কে কিছু কথা বলি। এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের তৈরিতে সীমান্ত তৈরি হয়, সমচাপ রেখাগুলো ভি অক্ষরের মতো হয়, তারপরে উষ্ণ সীমান্ত আর শীতল সীমান্ত এখানে ধাক্কা লাগে, দিয়ে ঝিরিঝিরি বৃষ্টি হবে, অনেক বড় এলাকা জুড়ে ঝিরিঝিরি বৃষ্টি হবে, ঠিক আছে, ঝিরিঝিরি বৃষ্টি হবে, ঝড় অত তীব্রতা হবে না, ঠিক আছে। আর এটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রিতে দেখা যায়? মনে রাখবে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায় এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, আর এটাকে মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতও বলা হয়। 65 নম্বর প্রশ্ন, এখানে একটা কনসেপচুয়াল প্রশ্ন, নিরক্ষরেখার মধ্যাহ্নে সূর্যের উচ্চতা কখনোই কত হবে না? কখনোই কোনোদিনও 66.5 ডিগ্রির কম হবে না। তার কারণ কি? দেখো, যে সূর্য আমাদের যে নিরক্ষরেখা থেকে কত দূর পর্যন্ত শিফট করে আমি একবার দেখাচ্ছি। এটা 0 ডিগ্রি, এটা 23.5 ডিগ্রি, এটাও 23.5 ডিগ্রি। বেশ, এইখানে যখন সূর্য আসবে 23.5 ডিগ্রির ওপর লম্বাভাবে কিরণ দিল 23.5 ডিগ্রি, এইখানেও সূর্য আসে একটা সময় 23.5 ডিগ্রি, ঠিক আছে। আমাদের অক্ষাংশ আঁকা হয় নিরক্ষীয় অঞ্চলের কেন্দ্রবিন্দু পৃথিবীর মাঝখান থেকে। এবার এইটা 23.5 ডিগ্রি মানে কত? এটা হলো 23.5 ডিগ্রি মানে এটা 23.5 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 23.5 ডিগ্রি অক্ষাংশ মানে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা, ঠিক আছে। এবার সূর্য নিরক্ষরেখা অতিক্রম করে কর্কটক্রান্তি রেখায় আসে একটা সময়, যেমন কালকে ছিল,
কালকে 21শে জুন ছিল, সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, আর 22শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এবার এইখান থেকে এটা যখন এইখানে আসবে, সূর্য যখন এখানে আসবে তখন কত ডিগ্রি হবে? তখন হবে সূর্য 0 ডিগ্রিতে লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই তো? তাই 0 ডিগ্রিতে লম্বভাবে যখন কিরণ দিচ্ছে, টোটালটা ধরছি আমি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যখন নিরক্ষরেখায় কিরণ দিচ্ছে, 0 ডিগ্রিতে যখন কিরণ দিচ্ছে, তখন পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণে লম্বভাবে কিরণ দিচ্ছে। যখন 23.5 ডিগ্রিতে যাবে তখন আমাদের কি করতে হবে? 90 ডিগ্রি মাইনাস 23.5 ডিগ্রি করলেই বেরিয়ে যাবে 66.5 ডিগ্রিতে সূর্য লম্বভাবে কিরণ দেয়। ঠিক আছে, কিন্তু এর কমও দেবে না, এর কখনো কম দেবে না। ঠিক আছে, 66.5 ডিগ্রি কখনো কম হয় না নিরক্ষরেখার ওপর সূর্য যে লম্বভাবে কিরণ দিল। বোঝা গেছে? বেশ। এরপরে 66, সমস্ত প্রকার আবহাওয়ার পরিবর্তন নিম্নলিখিত কোন কারণটির সঙ্গে জড়িত? মনে রাখবে যে তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা পরিবর্তন হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তার জন্যই পৃথিবীর আবহাওয়ার পরিবর্তনটা তার সঙ্গে জড়িত। শান্ত বলয়টিকে কি বলা হয়? শান্ত বলয়টি ডোলড্রাম, যেটার আরেকটা নাম আছে ITCZ, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ফুল ফর্ম হলো ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ঠিক আছে, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি আছে? 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর, 5 ডিগ্রি দক্ষিণে আছে। এটা 0 ডিগ্রি, এটা 5 ডিগ্রি, এটা 5 ডিগ্রি। এই 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি এই অংশতে এই অংশতে এই অংশটাকে বলা হয় কি? টোটালটাই কি? টোটালটাই হলো ITCZ বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তাই শান্ত বলয় বলতে কি বোঝায়? এখানে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বলা হয়। এখানে শান্ত বলয় কেন বলা হয়? কারণ এখানে মনে রাখবে, আমি একটা ছবি আঁকছি, দেখাচ্ছি। আর হ্যাঁ, এখানে দুটো বায়ু এসে মিলিত হয়, এইখানে দুটো বায়ু এসে মিলিত হয়। ঠিক আছে, এইখানে দুটো বায়ু এসে মিলিত হয়। আমি মুছে দিই একবার, তারপর আমি দেখাচ্ছি। এখানে দুটো বায়ু এসে মিলিত হয় নিরক্ষরেখায় একবারে। একটা হলো, এই বায়ুটা হলো উত্তর পূর্বায়ন বায়ু, আর এই বায়ুটা হলো দক্ষিণ পূর্বায়ন বায়ু। যখন নিরক্ষরেখায় আসে, এটা 0 ডিগ্রি, এটা 5 ডিগ্রি, এটা 5 ডিগ্রি। যখন নিরক্ষরেখা বরাবর এই বায়ুটা আসে কর্কটীয় এবং মকরী উচ্চচাপ বলয় থেকে, অর্থাৎ দক্ষিণ পূর্বায়ন বায়ু, এটা এলো কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে, আর এটা এলো মকরী উচ্চচাপ বলয় থেকে। যখন আসে নিরক্ষরেখার কাছাকাছি আসে, তখন গরম হয়ে হালকা হয়ে ওপরে উঠে যায়, এরকম করে ওপরে উঠে যায়। নিরক্ষরেখায় তেমন বায়ু প্রবাহিত হয় না, তাই এটাকে কি বলা হয়? শান্ত বলয় বলা হয়। ঠিক আছে, এই ওপরে উঠে আবার এইদিকে গিয়ে আবার নেমে আসে। এটাকে, ওর জন্য এই 0 ডিগ্রির এই অংশটাকে বলা হয় কি? শান্ত বলয়। এই অংশে তেমন বায়ু প্রবাহিত হয় না, তাই এটাকে শান্ত বলয় বলা হয়। আর আরেকটা আমাদের মনে রাখতে হবে, অশ্ব অক্ষাংশ। অশ্ব অক্ষাংশ কি? যেখানে বায়ু প্রায় চলাচলই করে না। আমরা যখন পড়ব পরবর্তীকালে পৃথিবীর বায়ুর চাপ বলে, তখন আরো ডিটেল আলোচনা করব। বেশ। এরপরে আছে যে জলকণার একাঙ্গী ভবন মতবাদটি কোন পর্যালোচনা করতে প্রবর্তন করা হয়েছে? এখানে মনে রাখবে অধঃক্ষেপণ অর্থাৎ বৃষ্টির সঙ্গে এই মতবাদটি জড়িত। এই মতবাদটি বৃষ্টির সঙ্গে জড়িত। ঠিক আছে, বৃষ্টিপাত এবং তুষারপাত হওয়ার সঙ্গে জড়িত। দুটো বিজ্ঞানীর নাম আছে, সেই দুটো বিজ্ঞানীর নাম তোমাদের বলছি, লিখে নাও। যে তারা দুজন কি করেছে? বৃষ্টিপাত হওয়ার পদ্ধতি অর্থাৎ অধঃক্ষেপণ হওয়ার পদ্ধতি তাদের তত্ত্বের মাধ্যমে উপস্থাপন করেছেন। ঠিক আছে, অর্থাৎ এই দুটো তত্ত্ব হলো, একটা হলো আইস ক্রিস্টাল থিওরি, বার্জেরন 1933-তে দিয়েছে, আর কোয়ালসেন্স থিওরি 1940-তে দিয়েছে। এই ব্যক্তিটার নাম হলো কি? বাওয়েন। এটাকে দিয়েছে কোয়ালিশন কোয়ালিসেন্স থিওরি, বাওয়েন। ঠিক আছে, মনে রাখবে।
1940 সালে। এই দুটোই কি, যে অধঃক্ষেপণ অর্থাৎ প্রিসিপিটেশন কি করে হবে না হবে সেই সংক্রান্ত তত্ত্ব। বেশ, এরপরে 69, একটি ক্রান্তীয় ঘূর্ণবাতের মধ্যবর্তী নিম্নচাপের কেন্দ্রমণ্ডলকে কি বলা হয়? এটা হবে চক্ষু। উত্তর হবে চক্ষু। চক্ষু হলো ক্রান্তীয় ঘূর্ণবাতের একদম কেন্দ্রে থাকে, যেখানে বৃষ্টিপাত হয় না, সেই বরাবর কি হয়, বায়ু শুধু ওপরে ওঠে। এটা যদি ঘূর্ণবাতের একটা নিম্নচাপ কেন্দ্র হয়, চারপাশ থেকে বায়ু ছুটে এসে এই বরাবর ওপরে উঠে যাবে। এই বরাবর খালি বায়ু কি হবে, ওপরে উঠে যাবে। কোনো ধরনের বায়ু এই বরাবর উপরে উঠে গিয়ে শুধুমাত্র বৃষ্টিপাত ঘটাবে। এইভাবে খালি বায়ু কি হবে, উপরে উঠে যাবে। ঠিক আছে, বায়ু খালি শুধুমাত্র উপরে উঠবে, তেমন বৃষ্টিপাত এখানে হবে না। চারপাশ থেকে বায়ু এখানে ছুটে আসবে। তবে এই যে এই জায়গাটা, এই যে এই মাঝখানের জায়গাটা দেখাচ্ছি তোমাদের, এই যে মাঝখানের জায়গাটা যেখান দিয়ে বায়ু ওপরে উঠছে, সেই জায়গাটাকে বলা হয় আই অফ সাইক্লোন। ঠিক আছে। 70, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে অধঃক্ষেপণের প্রকৃতি কেমন? অধঃক্ষেপণের প্রকৃতি নির্ভরযোগ্য নয়, কারণ কখন বৃষ্টি হয় তেমন ঠিক নেই। আর ভূমধ্যসাগরীয় অঞ্চলে মনে রাখবে যে শীতকালীন বৃষ্টিপাত হয়। কি হয়? শীতকালীন বৃষ্টিপাত। শীতকালে বৃষ্টিপাত হয়। শীতকালীন বৃষ্টিপাত কোন বায়ুর জন্য হয় মনে রাখবে? দক্ষিণ পশ্চিমা বায়ুর জন্য এখানে শীতকালে বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। তাই এই যে বৃষ্টিপাত হয় সেটা ঠিক নেই, কখন হবে না না হবে বা হবে কিনা, তাই এটাকে কি বলা হয়, অতটা নির্ভরযোগ্য নয়। ঠিক আছে। বেশ, 71 নম্বর প্রশ্ন কি বলছে? মৌসুমী জলবায়ুর প্রধান কারণ কি? মৌসুমী জলবায়ুর প্রধান কারণ হলো, মনে রাখবে যে বায়ু ঋতু অনুযায়ী কি হয়, বিপরীতমুখিতা। বায়ু ঋতু অনুযায়ী কি হয়, বিপরীতমুখিতা হয়ে যায়। এটা যদি ভারতের ভূখণ্ড ভাবো, ভারতে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয় বর্ষাকালে, দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে বৃষ্টিপাত ঘটায়। আর শীতকালে কোন দিক থেকে আসে? শীতকালে আসে উত্তর পূর্ব দিক থেকে, স্থলভাগ থেকে বৃষ্টিপাত, স্থলভাগ থেকে আসে বলে বৃষ্টিপাত তেমন ঘটায় না। তাই এটা কি হয়, প্রায় 180 ডিগ্রি ঘুরে যায়। ঠিক আছে, 180 ডিগ্রি এই বায়ুটা ঘুরে যায়। ঠিক আছে, মনে থাকবে। বেশ, 180 ডিগ্রি এই বায়ুটা কি হয়, ঘুরে যায়। বেশ, এরপরে আছে 72 নম্বর প্রশ্ন, ভারতীয় মৌসুমী বায়ু সম্পর্কে সঠিক উত্তরটি লেখো। ভারতের মৌসুমী বায়ু সম্পর্কে সঠিক উত্তরটি কি হবে এখানে? এখানে মনে রাখবে অপশন হবে গ্রীষ্ম পরবর্তী ঋতুতে এই বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ গ্রীষ্মকালের শেষে এই মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে আর বৃষ্টিপাত ঘটায় প্রচুর। ঠিক আছে। বেশ, আর তেমন কিছু নেই, এই অপশন একটাও হবে না। 73, নিচের কোন বাক্যটি নিরক্ষীয় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের বৈশিষ্ট্য নয়? এখানে নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চল বৃষ্টি অরণ্য বললাম, পরিপূর্ণ বৃদ্ধিযুক্ত সবুজ ব্যায়াম 60 মিটার উঁচু হয়। এই এই অরণ্য কি হয়, গাছপালা 60 মিটার উঁচু হয়। বৃহৎ পত্রযুক্ত হয়। ঘন বৃক্ষের ত্রিস্তরীয় চাঁদোয়া, ওই যে বললাম 3টে স্তর দেখা যায়, একটু আগেই বললাম। ঠিক আছে, তাহলে 3টে ঠিক, কিন্তু এটা ভুল, তাই উত্তর কোনটা হবে? ডি এর উত্তর হবে। 74, উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ গোলার্ধে বৃষ্টির পরিমাণ বেশি। অর্থাৎ কোন তথ্যটি সঠিক নয় আমাদের বের করতে হবে। এখানে মনে রাখবে যে অপশনগুলো দেখতে পাচ্ছ, আমি আর অপশন পড়ছি না, তোমরা ভিডিও পজ করে অপশনটা পড়বে। ঠিক আছে, এইখানে এই অপশনটা হবে না, এই অপশনটা কি হয়, সঠিক ব্যাখ্যা দেয়নি, ডি অপশনও সঠিক ব্যাখ্যা দেয়নি। কারণ উত্তর গোলার্ধে অপেক্ষা দক্ষিণ গোলার্ধে বৃষ্টির পরিমাণ বেশি এরকম বলে না। সাধারণভাবে আমরা বলতে পারি যে উত্তর গোলার্ধে বেশি বৃষ্টি হয়, কারণ কি, উত্তর গোলার্ধে গরমের পরিমাণ স্থলভাগ বেশি থাকায় বায়ু কি হয়, পরিচলন পদ্ধতিতে উঁচুতে উঠতে পারে, তাই সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি উত্তর গোলার্ধে, কিন্তু দক্ষিণ গোলার্ধে বৃষ্টির পরিমাণটা কম। ঠিক আছে, তাই প্রথম অপশনটাই ভুল। বোঝা গেছে? প্রথম অপশনটাই হবে, আর ডি অপশনটাও হবে। ঠিক আছে, এই অপশন অনুযায়ী ডি অপশনও হবে। 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি 20 ডিগ্রি 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ অপেক্ষা প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে, এটাও
কি হবে? এটাও হবে, তথ্যটা সঠিক নয়। বেশ, এরপরে আমরা 75 নম্বর প্রশ্নে যাব। সঠিক বক্তব্যটি চিহ্নিত করো। সঠিক বক্তব্যটি কি হবে? নবীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গার। না, নবীন পলিমাটিকে কি বলা হয়? নবীন পলিমাটিকে বলা হবে খাদার। নবীন পলিমাটি খাদার, তাই এটাও সঠিক নয়, এটা ভুল হয়ে গেল। প্রাচীন পলিমাটিকে ভাবর বলা হয়। ভাবর হবে না, প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গার। ঠিক আছে। কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয় রেগুর মাটি, এটা ঠিক হবে। কৃষ্ণ মৃত্তিকাকে ব্ল্যাক কটন সয়েলও বলা হয়, ব্ল্যাক কটন সয়েল। ঠিক আছে, কারণ এখানে কটন চাষ, কটন মানে কার্পাস চাষ ভালো হয় বলে, বোঝা গিয়েছে। তারপরে বলেছে কৃষ্ণ মৃত্তিকার জলদান ক্ষমতা কম, এটাও ভুল। তোমাদের একটা ছবি আঁকছে, এই ছবিটা মনে রাখবে আর কোনোদিন ভুলবে না। দেখো এখানে এটা হলো শিবালিক পর্বতের চূড়া, এখান থেকে গঙ্গা নদী নেমে আসে ধীরে ধীরে, এটা গাঙ্গেয় সমভূমি এই অংশটা। একটা প্রোফাইল আঁকলাম আমি। মনে রাখবে গঙ্গা যখন নিচের দিক থেকে নামে, ওপর থেকে নিচের দিকে নামে, ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে, তখন তখন এইখানে প্রচুর পরিমাণে বোল্ডার্স নিয়ে এসে জমা করে, এই জায়গায় বোল্ডার্স নিয়ে এসে জমা করে। এই শিবালিক পর্বতের ঠিক পাদদেশী অংশটাকে কি বলা হয়? ভাবর। বোল্ডার জাতীয় অংশ, ঠিক আছে, যেখানে নদী হারিয়ে যায়, জলটা চারপাশে ছড়িয়ে যায়, সেটাকে কি বলা হয়? ভাবর। আর তার সামনের অংশ জলটা ছড়িয়ে যায় বলে, এদিক ওদিক ছড়িয়ে যায় বলে এই অংশটা স্যাঁতস্যাঁতে থাকে, তাই এই অংশটাকে বলা হয় তরাই। ঠিক আছে, তাই ভাবরের দক্ষিণ অংশের নাম তরাই, তরাইয়ের উত্তর অংশের নাম ভাবর, এইভাবেও প্রশ্ন দিতে পারে। এবার গঙ্গা নদী যখন নিচের দিকে নামতে থাকে আরো, তখন কি হয়? তখন তার দুপাশে প্রত্যেক বছর বন্যা হয়। ঠিক আছে, তাই প্রত্যেক বছর বন্যা হওয়ার সাপেক্ষে আমি এখানে আঁকছি, এটা গঙ্গা নদীর একটা প্রোফাইল, এরকম একটা প্রোফাইল। দেখো এই যে এই অংশটায়, যে অংশটা এঁকেছি, এখান দিয়ে নদীর জল প্রবাহিত হয় প্রত্যেক বছর। নদীর ঠিক সাইডে এখানে একটা স্বাভাবিক বাঁধ আছে, স্বাভাবিক বাঁধ তৈরি হয়েছে নদীতে। বেশ, এবার যদি নদীর জল বৃদ্ধি পায়, তবে নদী কি করে? এই যে নদীর এই দুই সাইডে নতুন পলিবালি প্রত্যেক বছরই জমা করে বন্যা হলে, তাই এই নতুন পলিমাটি সমৃদ্ধ নদীর কাছাকাছি অংশটাকে বলা হয় খাদার। নবীন পলিমাটি খাদার। আর এই রকম যদি সিন্ধু নদীর দুই পাশে এবং সিন্ধু নদীর উপনদীর দুপাশে যদি হয়, পাঞ্জাবে একে বলা হয় কি? বেট। নবীন পলিমাটিকে বলা হয় বেট এবং খাদার। নবীন পলিমাটি কে বলে পাঞ্জাবে বলা হয় বেট, আর গঙ্গা সমভূমিতে বলা হয় খাদার। আর খুব সামান্য রেয়ার, কোনো বছর হয়, ঠিক আছে, বন্যা সারা বছর হয় না, তাই যেখানে পুরনো পলিমাটি রয়ে গেছে সেটাকে বলা হয় কি? ভাঙ্গার। ঠিক আছে, সেটাকে বলা হয় কি? ভাঙ্গার। আর পাঞ্জাবেকে বলা হয় কি? পাঞ্জাবে বলা হয় সিন্ধু সমভূমি এবং সিন্ধু নদীর দুই পাশে বা সিন্ধু বা তার উপনদীর দুপাশে, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় ধায়া। বেশ, এটা বোঝা গেছে। 75 সরি 76, 2001 থেকে 2011 পর্যন্ত দশক প্রতি জনসংখ্যা বৃদ্ধি শতকরা হার কোন রাজ্যে সর্বোচ্চ? এখানে উত্তর হবে যে প্রতি জনসংখ্যা বৃদ্ধি শতকরা হার বিহারে সব থেকে বেশি। ঠিক আছে, বিহারে ছিল 25.1%, ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশে ছিল 20%, মহারাষ্ট্রে ছিল 15.99%, ওয়েস্ট বেঙ্গলে ছিল 13.9%। ঠিক আছে, এই চারটে মনে রাখবে, পরপর সাজাতে দিতে পারে, বিহার, ইউপি মানে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ। বেশ, তাহলে উত্তর বিহার বোঝা গেল। 77-এর প্রশ্ন বলছে 2011 সালে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? এখানে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার বছরে যদি বলা হয় তবে বলবে 1.76%, আর 10 বছরে যদি বলা হয় 76.64%। ঠিক আছে, 2011-র আদমশুমারি অনুযায়ী লিঙ্গের অনুপাতের হার কোথায় সবচেয়ে কম? লিঙ্গ অনুপাত বলতে বোঝায় যে ভারতে
নারীর জনসংখ্যা পুরুষের জনসংখ্যার সঙ্গে অনুপাত। কতজন নারী আছে 1000 জন পুরুষে, তাই উত্তর হবে এখানে দমনদ্বীপ। ঠিক আছে, সবচেয়ে কম দমনদ্বীপে কত ছিল? 1000 জন পুরুষ। পুরুষ আছে 1000 জন, আর মহিলা আছে কতজন? 774 মহিলা, অর্থাৎ সবচেয়ে কম। কতজন কম মহিলা? প্রায় 226 জন। আর পডুচেরিতে সব থেকে বেশি ছিল, পুরুষ আছে 1000 জন আর মহিলা আছে 1031 জন। এটা হলো কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, এখানে সবকটা কি দিয়েছে? কেন্দ্রশাসিত অঞ্চল দিয়েছে। আর যদি বলি রাজ্যের ক্ষেত্রে মনে রাখবে কেরালা। লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি। ঠিক আছে, 1000 জন পুরুষে প্রায় 1092 জন। 1092 জন নয়, ভুল হয়েছে, এটা হবে 1084 জন। ঠিক আছে, কেরালা রাজ্য। আর হরিয়ানায় কতজন? হরিয়ানা হলো সবচেয়ে কম হলো হরিয়ানা, বেশি হলো কেরালায়। হরিয়ানাতে কত আছে? হরিয়ানাতে আছে 1000 জন পুরুষে 879 জন মহিলা, অর্থাৎ এখানে প্রায় 121 জন মহিলা কম। ঠিক আছে, এই তথ্যগুলো মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেন্সাসের ডেটা। বেশ, এরপরে 79টা 2011 আদমশুমারিটি কততম আদমশুমারি? মনে রাখবে 15তম আদমশুমারি 2011 সালে হয়েছে, তারপর আর হয়নি। 2011 তথ্য অনুযায়ী ভারতে পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার কত? পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার কত হবে? এখানে পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার হবে 17.19%। ঠিক আছে, আর নারী জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 18.12%। বেশ, এরপর হবে 81 বিংশ শতাব্দীতে জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে কোন তথ্যটি সঠিক? এখানে ভালো করে মনে রাখবে, এইখানে 1901 থেকে 1921 নিয়মিত বৃদ্ধি হয়নি, এখানে কিছুটা মহামারীর জন্য জনসংখ্যা কমেছিল, তাই এই উত্তরটা হবে না। নিয়মিত জনসংখ্যা বৃদ্ধি হয়নি, তাই এই উত্তরটা হবে না। তারপরে 1921 থেকে 1951 উচ্চ হারে দ্রুত বৃদ্ধি হয়নি। 1951 থেকে 1981 স্থির বৃদ্ধি হয়নি। এই সময় জনবিস্ফোরণের সময় বলা হয় ভারতে, জনবিস্ফোরণ। আর 1981 থেকে 2001, তাহলে ABC দুটোই ভুল। উত্তর হবে ডিটা, উচ্চ হারে বৃদ্ধির সঙ্গে ধীর গতিশীলতা চিহ্ন বর্তমান, অর্থাৎ আমাদের জনসংখ্যা 1921 সালের পর থেকে কি হয়? কমতে শুরু করেছে। 82 ভারতে 2011 আদমশুমারি অনুযায়ী 0 থেকে 6 বছর বয়সী শিশুর লিঙ্গ অনুপাত কত? শিশুর লিঙ্গ অনুপাত ছিল, মনে রাখবে, যে 919 জন পুরুষে 1000 জন শিশু। এটা ছিল পুরুষ, এটা ছিল নারী। ঠিক আছে, শিশুর লিঙ্গ অনুপাত এটা ছিল। তাহলে এখানে কোনটা হবে? ভারতের আদমশুমারি অনুযায়ী 0 থেকে 6 বছরের শিশুর লিঙ্গ অনুপাত কত ছিল? 918। মোটামুটি এটা হবে উত্তর। 919টা হলো পুরুষ, সরি ভুল হয়েছে এখানে, অর্থাৎ এটা হবে 919 হবে ফিমেল। ঠিক আছে, আর 1000 জন হবে মেল, অর্থাৎ এখানে 918, এটাই উত্তর হবে অপশন অনুযায়ী। একটি নির্দিষ্ট অঞ্চলের আয়তনের এককের সঙ্গে জনসংখ্যার অনুপাতকে কি বলা হয়? উত্তর হবে জনসংখ্যার ঘনত্ব বলা হয়। ঠিক আছে, জনসংখ্যার ঘনত্বের সূত্র কি হবে? ওপরে হবে মোট জনসংখ্যা, বা টোটাল পপুলেশন ভাজিত মোট জমির আয়তন। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন করে মোট জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করা হয়। ভারতে বিহারে সব থেকে জনঘনত্ব বেশি ছিল, আর সারা ভারতে জনঘনত্ব কত ছিল? ভারতে 382 জন
বর্গ কিমি বা কিমি স্কয়ার। ঠিক আছে, বিহারে সব থেকে জনঘনত্ব বেশি ছিল, আর জনঘনত্ব কম ছিল সব থেকে অরুণাচল প্রদেশে। জনঘনত্ব বেশি কোথায় ছিল? বিহার, ভারতে 2011 অনুসারে। আর কোথায় ছিল কম? অরুণাচল প্রদেশ। অরুণাচল, এপি লিখে দিই, এপি অরুণাচল প্রদেশ। ঠিক আছে, রাজ্যের দিক থেকে। 84, অশুক্রাকৃতি হ্রদের নিকট, বাঁধের নিকট যে ধরনের বসতি দেখা যায় সেটা কি হবে? উত্তর হবে দণ্ডাকৃতি বসতি দেখা যায়। 85, নির্দিষ্ট ভূমি ব্যবহার সহ এককেন্দ্রিক অঞ্চলের বলয়ের সমন্বয়কে কি বলা হয়? এখানে কোনোটিই হবে না উত্তর, কারণ এখানে এর সঙ্গে যে এককেন্দ্রিক অঞ্চলের বলয়ের সমন্বয়কে কনসেন্ট্রিক জোন মডেল, যেটা আর্নেস্ট বার্জেস দিয়েছিল, এই অনুযায়ী কোনোটাই এখানে মিলছে না। এককেন্দ্রিক অঞ্চলের বলয়ের সমন্বয় হলো কনসেন্ট্রিক জোন মডেল কে বলা হয়। যদি একটা কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল বলতে বোঝায় কি? সিবিডি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। এখানে জমির দাম সব থেকে বেশি, শহরের একদম কেন্দ্রের অংশটাকে বলা হয় সিবিডি। ঠিক আছে, এখানে জমির দাম বেশি, এখানে সব থেকে বেশি অফিস আদালত এইখানে তৈরি হয় সিবিডিতে। 86, নিম্নোক্ত কোন কারণটির ফলে জনসংখ্যা বৈশিষ্ট্য পরিবর্তন আসে? মনে রাখবে, জনসংখ্যার পরিবর্তন আসে প্রব্রজন বা পরিব্রাজনের জন্য। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যদি যায় তবে জনসংখ্যার কি হয়? কমে বা বৃদ্ধি পায়। এর সঙ্গে মনে রাখবে, পরিব্রাজনের সঙ্গে মনে রাখবে পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর মানে কি? খারাপ জলবায়ু, তারপর যুদ্ধ, তারপরে জলের চাহিদা খুব বেশি কিন্তু জলের কম যোগান, তারপর কাজ নেই ভালো, শিক্ষা ভালো নয়, স্বাস্থ্য ভালো নয়, তাই সেই মানুষটা তার জন্মস্থান থেকে পালাতে চাইবে বা চলে যেতে চাইবে, যেটাকে বলা হয় পুশ। আর পুল মানে কি বোঝায়? যে কোনো একটা জায়গায় ভালো ফেসিলিটি বলো, চাষবাস ভালো, চাষের ব্যবস্থা ভালো থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা ভালো, ঠিক আছে, কাজের সন্ধান পাওয়া যায় সেই জায়গায়, তাকে অ্যাট্রাকশন করবে, যেটাকে বলা হয় টান। পুশ মানে ঠেলা, তাকে ঠেলে দিচ্ছে খারাপ পরিস্থিতির জন্য। আর টান মানে কি? আকর্ষণ করছে। যেমন ভারতের কোনো ইঞ্জিনিয়ার আমেরিকায় ভালো স্যালারির চাকরি পেলো, তাহলে ভারতে স্যালারি কম, তাই তাকে সেই স্যালারি কম দেখে তাকে ঠেলে দিচ্ছে, পুশ করে দিচ্ছে। আর পুল মানে কি? আকর্ষণ করছে আমেরিকার স্যালারি শুনে। ঠিক আছে, বা শিক্ষার দিক থেকে হতে পারে, যে কোনো বিষয়ে মানুষ গ্রাম থেকে শহরে যায় কাজের সন্ধানে, তাহলে গ্রামটা তার সুবিধা পাচ্ছে না, তাই গ্রামটা হয়ে গেছে পুশ ফ্যাক্টর, গ্রামের খারাপ পরিস্থিতি। আর শহরের ভালো পরিস্থিতি তাকে অ্যাট্রাক্ট করছে বা পুল করছে। 87, ভারত থেকে প্রাপ্ত পুরাচম্বকিত তত্ত্ব থেকে জানা যায় যে অতীতে ভারতের স্থলভাগ স্থানান্তর হয়েছিল কোন দিকে? উত্তর হবে উত্তর দিকে ভারতের স্থলভাগ এসেছে। আমরা জানি ভারত কোথায় ছিল? ভারত ছিল নিরক্ষরেখার ঠিক উত্তর দক্ষিণ, ঠিক দক্ষিণে। নিরক্ষরেখারও এইদিকে ছিল, এটা নিরক্ষরেখা, ভারত ছিল এখানে। ভারত কি হয়েছে? সামনে এগিয়ে গেছে ধীরে ধীরে, অর্থাৎ উত্তর দিকে গেছে ভারত। ভারত কোন দিকে সরণ হয়েছে? উত্তর দিকে সরণ হয়েছে। বেশ। 88, কোনটি সঠিক? এখানে মনে রাখবে, এখানে সঠিক কোনটা হবে? এখানে সঠিক হবে গ্রাফাইট। গ্রাফাইট পাওয়া যায় বেলারিতে। বেলারি কোথায় আছে? কর্ণাটকাতে বেলারি আছে। ঠিক আছে, আর এখানে তামা, তামা দিয়েছে রম্পা। রম্পা কি জন্য বিখ্যাত? মনে রাখবে, রম্পা তামার জন্য বিখ্যাত নয়, রম্পা বক্সাইটের জন্য বিখ্যাত, যেটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে। তারপরে আছে কি? তারপরে আছে যে ডিডোয়ানা। ডিডোয়ানা, ডিডোয়ানা কোথায় আছে? রাজস্থানে। রাজস্থানে ডিডোয়ানা কিসের জন্য বিখ্যাত? সল্টের জন্য, সল্ট তৈরির জন্য। আর আছে জাওয়ার। জাওয়ার কোথায় আছে? রাজস্থানে, এটা লেড বা সীসার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বেশ। এরপরে 89, ভারতের কোন পূর্ব বাহিনী নদীটি অবনমনের ফলে গঠিত গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? এটা মনে রাখবে, গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে সোন নদী। ঠিক আছে, গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে সোন নদী। আর ভারতের আরেকটা নদী মনে রাখবে, নর্মদা নদী। ঠিক আছে, গ্রস্ত উপত্যকার ইংরেজি হলো রিফট ভ্যালি। রিফট ভ্যালি অর্থাৎ দুটো স্তূপ পর্বতের মাঝের অংশ, এরকম স্তূপ পর্বতের মাঝের অংশকে বলা হয় কি? রিফট ভ্যালি। আমি আঁকছি, একবার দেখে নাও। এটা একটা, এই যে এই অংশটা যেটা আমি ভরাট করছি কালার দিয়ে, এই যে এই অংশটা হলো কি? এই অংশটা হলো গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, এটা হলো স্তূপ পর্বত, স্তূপ
আর এটা হলো গ্রস্ত উপত্যকা। এইখান দিয়ে ভারতের নদী গেছে এক সোন, আর এক গেছে নর্মদা। ঠিক আছে, নর্মদা। ঠিক আছে, বেশ। 90, কাগজ শিল্পের জন্য নিম্নলিখিত কোন অঞ্চলটি খ্যাত? কাগজ শিল্পের জন্য নিম্নলিখিত কোন অঞ্চলটি খ্যাত হবে? উত্তর হবে যমুনানগর। যমুনানগর আছে হরিয়ানাতে, যেখানে বল্লারপুর ইন্ডাস্ট্রিজ লিমিটেড বলে একটা কারখানা আছে, যেটা গুরুত্বপূর্ণ। হরিয়ানাতে আছে যমুনানগরে, কাগজ শিল্পের জন্য বিখ্যাত। 91, কোনটি সঠিক তথ্য? এখানে কোনটি সঠিক তথ্য হবে? এখানে ধান উষ্ণ আর্দ্র জলবায়ু এবং উর্বর মৃত্তিকাতে ভালো হয়। ঠিক আছে, বোঝা গেছে? বেশ। 91, কাষ্ঠ, কোন তথ্যটি সঠিক? এখানে সঠিক তথ্যটি হবে সুন্দরী গাছ পাওয়া যায় পশ্চিমবঙ্গে, অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য আছে প্রচুর। আর এখানে দেবদারু গাছ যদি বলি কোথায় আছে? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডে দেবদারু গাছ বেশি পাওয়া যায়। আর চন্দন কাঠ কোথায় পাওয়া যায়? কর্ণাটক এবং তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে চন্দন কাঠ পাওয়া যায়। ঠিক আছে, কোন বাক্যটির কারণ সঠিক? এখানে কোন বাক্যটির কারণ সঠিক মনে হচ্ছে তোমার? তুমি ভেবে বলো। যে আমি বলছি যে চেন্নাই কলকাতা অপেক্ষা উষ্ণ, তার কারণ কি? অক্ষাংশ। কলকাতা কোথায় আছে? এটাকে যদি আমরা পৃথিবী আঁকি, পৃথিবী, এটা পৃথিবী, এই পৃথিবীর এইখানে এটা হলো নিরক্ষরেখা, আর পৃথিবীর এইখানে আছে ভারত। ভারতের ওপর দিকে কি গেছে? ভারতের ওপর দিকে আছে কর্কটক্রান্তি রেখা, এইখান দিকে আছে ভারতের কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, ভারতের কর্কটক্রান্তি রেখা, ভারতের এটা উত্তর অংশ। বেশ, এবার ভারতের যদি পুরো ম্যাপটা আঁকি, ভারতের যদি পুরো ম্যাপটা আঁকি, তবে ভারতের কোথায় আছে কলকাতা? কলকাতা আছে এইখানে, কলকাতা কে দিয়ে কলকাতা ডিনোট করলাম। আর চেন্নাই আছে কোথায়? চেন্নাই আছে এইখানে, চেন্নাই আছে এইখানে। ঠিক আছে, এবার চেন্নাই মনে করো যে এইখানে, এখানে আছে নিরক্ষরেখা 0°। ঠিক আছে, এটা হলো কর্কটক্রান্তি রেখা। তাহলে এইটা কার কাছাকাছি আছে? নিরক্ষরেখার কাছাকাছি আছে কোথায়? চেন্নাইটা। তাই অক্ষাংশ চেন্নাইয়ের কি কম, তাই এখানে কি হবে? অক্ষাংশের জন্য চেন্নাইয়ের উষ্ণতা বেশি, অর্থাৎ চেন্নাই নিরক্ষরেখার কাছাকাছি আছে, কারণ নিরক্ষরেখায় উষ্ণতা বেশি। যত দেশগুলো নিরক্ষরেখার কাছাকাছি থাকবে তার উষ্ণতা বেশি থাকবে। আর বাদ বাকি যে অপশনগুলো দিয়েছে সেগুলো ভুল। ঠিক আছে, যে হিমালয়ে তুষারপাত হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য নয়, হিমালয়ে বেশিরভাগ তুষারপাত হয় পশ্চিমা ঝঞ্ঝার জন্য। তারপর আছে পশ্চিমবঙ্গ থেকে পাঞ্জাবের বৃষ্টি ক্রমশ কমতে থাকে, যেটাকে পশ্চিমা ঝঞ্ঝা বলে। না, পাঞ্জাবের বৃষ্টি কেন কমে? কারণ পাঞ্জাব আছে কোথায়? পাঞ্জাব আছে, ধরে নাও ভারতের আর একটা ম্যাপ আঁকি এখানে, কোথায় আঁকি? এই ওয়ার্ল্ডের ম্যাপটা মুছে দিই। এইখানে যদি ভারতের ম্যাপ এঁকে দেখাই, এটা ভারতের ম্যাপ। পাঞ্জাব আছে কোথায়? পাঞ্জাব আছে এইখানে, পাঞ্জাব। ঠিক আছে, আর পশ্চিমবঙ্গ এখানে, পশ্চিমবঙ্গ WB, ওয়েস্ট বেঙ্গল। এবার মৌসুমী বায়ু যখন যায়, মৌসুমী বায়ু যখন প্রবেশ করে পাঞ্জাবের, অর্থাৎ এই যে এখান থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি ঘটাচ্ছে, তারপরে ধীরে ধীরে পাঞ্জাবে যাচ্ছে। তাহলে এই যে মৌসুমী বায়ুটা পাঞ্জাবে গেল, যেতে যেতে অনেকটা জায়গায় বৃষ্টিপাত ঘটিয়ে পাঞ্জাবে পৌঁছাচ্ছে। তাই পশ্চিমবঙ্গ থেকে পাঞ্জাবে বৃষ্টি ক্রমশ কমতে থাকে, পশ্চিমা ঝঞ্ঝার জন্য নয়। এটা কোন মৌসুমী বায়ু? এটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য বৃষ্টিপাত পাঞ্জাবে কমতে থাকছে, তাই এটা হবে না। আর শতদ্র গঙ্গা সমীতে শীতে বৃষ্টিপাত হয়, উচ্চতার জন্য নয়। শতদ্র গঙ্গা সমীতে কিছুটা বৃষ্টিপাত হয়, পশ্চিমা ঝঞ্ঝার জন্য হয়। ঠিক আছে, যেটাকে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। তাই এইটা, এই কটা একটাও হবে না। ঠিক আছে, শুধুমাত্র এটা হবে, এটা। বেশ, আমাদের 94 প্রশ্ন কি বলছে? যে আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিকটি কোথায় অবস্থিত? মনে রাখবে স্যাডেল পিকটি অবস্থিত উত্তর আন্দামানে।
আর আন্দামানের আরেকটা সক্রিয় আগ্নেয়গিরির নাম মনে রাখবে ব্যারেন, সক্রিয় আগ্নেয়গিরি। ঠিক আছে, 1992 সালে এটা লাস্ট ফেটেছিল ভালোভাবে। আর আরেকটা মৃত আগ্নেয়গিরির নাম হলো নারকোন্ডাম। ঠিক আছে, নারকোন্ডাম। আর আন্দামান নিকোবরে একটা সেন্টিলিনা বলে দ্বীপ আছে, সেন্টিলিনা, সেখানে কিছু উপজাতি মানুষ আছে যারা মানুষের যে সভ্য মানুষ সেই সভ্যতা তাদের কাছে পৌঁছায়নি। ঠিক আছে, সেন্টিলিনা বলা হয় তাদের। বেশ, এরপরের প্রশ্ন আমাদের কোনটি সঠিক বলেছে, যে এখানে সঠিক মনে রাখবে রামগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্র, আর বাদ বাকি ইদ্দুকি তাপবিদ্যুৎ কেন্দ্র নয়। ইদ্দুকি একটা কি, ইদ্দুকি একটা হলো এখানে, এটা কি কেরালাতে আছে। ঠিক আছে, এটা আর্ক ড্যাম পেরিয়ার রিভারের ওপরে, আর্ক ড্যাম পেরিয়ার রিভারের ওপরে আছে, এটা কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র নয়। বেশ, শবরীগিরি বহুমুখী পরিকল্পনা আছে কোথায়, কেরালাতে, এটা কিন্তু হাইড্রো ইলেকট্রিক আছে। ঠিক আছে, হাইড্রো ইলেকট্রিক অর্থাৎ বহুমুখী পরিকল্পনা নয়, শুধুমাত্র জলবিদ্যুতের জন্যই করা আছে। বহুমুখী বলা হয় কাকে, বহুমুখী নদী পরিকল্পনা বলা হয় কাকে, যেখানে পর্যটন, জলসেচ, পানীয় জল, জলবিদ্যুৎ ইত্যাদি কারণে যদি নদীতে বাঁধ দেওয়া হয় তাকে বলা হয় কি, তাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা। তাই এটা শুধুমাত্র কিসের জন্য করা হয়েছিল, হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য, জলবিদ্যুৎ তৈরি করার জন্য, তাই এটা হবে না। আর ঘটপ্রবাহ হলো জলসেচ প্রকল্প। ঠিক আছে, তাই এই ডি অপশনটাও সঠিক মোটামুটি বলা যেতে পারে, কারণ ডি অপশনে আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি প্লাস কর্ণাটকাতে আছে, এটা মাল্টি স্টেজ ইরিগেশনও করার জন্য করা হয়েছিল। তাই অপশনে তো একটাই চয়েস করতে হবে, তাই আমরা অপশন চয়েস করব কি রামগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্র। কোথায় আছে, উত্তরাখণ্ডে আছে। ঠিক আছে, উত্তরাখণ্ডে আছে। 96 প্রশ্ন, ভারতের কোন অঞ্চলটি বাস্তুতান্ত্রিক হটস্পট বলে অভিহিত। এখানে মনে রাখবে যে পশ্চিমঘাট পর্বত 2012 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয়েছিল। পশ্চিমঘাট পর্বতে সাইলেন্ট ভ্যালি, ঠিক আছে, এটা কোন রিভারের কাছে আছে, রিভার কুন্থি। পশ্চিমঘাট পর্বত কোথায় আছে ভারতে, পশ্চিমঘাট পর্বত আছে ভারতের একদম পশ্চিম দিকে। ঠিক আছে, পশ্চিমঘাট পর্বত সম্পর্কে আরো একটা কথা বলি, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমালাই পর্বতের আনাইমুদি। ঠিক আছে, এটা হলো পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বত আছে কন্টিনিউয়াস, কোনো রকম ব্রোকেন নেই। ঠিক আছে, কিন্তু পূর্বঘাট পর্বত ব্রোকেন। ঠিক আছে, এই পূর্বঘাট পর্বত কোনটা, এটা ইস্টার্ন ঘাট, ই দিয়ে ডিনোট করলাম পূর্বঘাট, আর ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিমঘাট পর্বত ওয়েস্ট দিয়ে ডিনোট করলাম। পশ্চিমঘাট আর পূর্বঘাট যেখানে মিলিত হয়েছে, এই যে এই জায়গাটা, এটা হলো একটা পর্বত গ্রন্থি, যেটার নাম কি, যেটার নাম হলো নীলগিরি পর্বত। এই নীলগিরি পর্বতে পশ্চিমঘাট আর পূর্বঘাট কি হয়েছে, জয়েন্ট হয়েছে। ঠিক আছে, নীলগিরি পর্বত একটা পর্বত গ্রন্থি যেখানে পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বত জয়েন্ট হয়েছে। ঠিক আছে, আর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মনে রাখবে জিন্দাগাদা। ঠিক আছে, জিন্দাগাদা হলো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাদা। জিন্দাগাদা, জিন্দাগাদা হলো পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, পূর্বঘাট। ঠিক আছে, আর পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি, পশ্চিম ঘাটের পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাম হলো আনাইমালাই পর্বতের, আনাইমালাই পর্বতের আনাইমুদি, আনাইমুদি। ঠিক আছে, আর পূর্বঘাট আর পশ্চিমঘাট কোথায় গিয়ে মিশেছে, নীলগিরি পর্বতে, নীলগিরি। আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দোদা বেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, দোদা বেতা। ঠিক আছে, দোদা বেতা। বেশ, এই কটা মনে রাখবে। নিম্নোক্ত কোন পর্বতশ্রেণী ভারতে কেবলমাত্র একটি রাজ্যে বিস্তৃত, মনে রাখবে এখানে কোন পর্বত হবে, এখানে হবে উত্তর অজন্তা। অজন্তা কেবলমাত্র মহারাষ্ট্রতেই আছে, বাদ বাকি আরাবল্লী পর্বত কোথায় আছে, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, গুজরাটে আছে। সাতপুরা আছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে। আর সাহাদ্রি মানে পশ্চিমঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি, সাহাদ্রি। ঠিক আছে, ওয়েস্টার্ন ঘাট পর্বত বা পশ্চিমঘাট পর্বতের অপর নাম সাহাদ্রি। আর এখানে পূর্বঘাট করলাম না, পূর্বঘাটের অপর নাম কি,
মালায়াদ্রি। পূর্বঘাটের অপর নাম মনে রাখবে, মালায়াদ্রি। মালায়াদ্রি, ঠিক আছে, বেশ। এরপর আছে নিচের কোনটি জৈব সংরক্ষণের আওতাভুক্ত নয়? জৈব সংরক্ষণের আওতাভুক্ত বা বায়োস্ফিয়ার রিজার্ভ অন্তর্ভুক্ত নয় হবে কচ্ছ উপসাগর। ঠিক আছে, কচ্ছ উপসাগর জৈব সংরক্ষণের আওতাভুক্ত নয়। বাদ বাকি গ্রেট নিকোবর, সুন্দরবন, নন্দাদেবী সবকটাই আমাদের কি এক একটা কি যে বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা একটা কি যে সমুদ্র স্যাংচুয়ারি বা ম্যারিন স্যাংচুয়ারি বলা হয় এটা। ঠিক আছে, মনে রাখবে ম্যারিন স্যাংচুয়ারি। স্যাংচুয়ারি, স্যাংচুয়ারির বাংলা হলো অভয়ারণ্য। ঠিক আছে, ম্যারিন স্যাংচুয়ারি মানে যে সামুদ্রিক অভয়ারণ্যের ঘিরে আছে এটা, বেশ। এরপরে আছে লাস্ট প্রশ্ন আমাদের 100 নম্বর প্রশ্ন। এরপরে আমরা যে বাদ বাকি প্রশ্নগুলো আছে সেগুলো পরের ক্লাসে করব, কারণ অনেকটা লম্বা ক্লাস হয়ে গেছে। ভারতীয় পরিপ্রেক্ষিতে বিমুক্ত জাতি এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে কাদের? যে সকল উপজাতি পূর্ব অপরাধী উপজাতি হিসাবে চিহ্নিত ছিল, অর্থাৎ ব্রিটিশরা যাদের উপজাতি, যে সমস্ত উপজাতিদের অপরাধী বলে চিহ্নিত করেছিল তাদেরকেই বলা হয় কি বিমুক্ত জাতি। তবে এর পরের দিন এর পরের ক্লাসে বাকি 150টা প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। সেই 150টা প্রশ্ন আলোচনা করার পর তারপরে আরেকটা প্রশ্ন সেট আবার করব। ঠিক আছে, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি তোমাদের সিলেবাস ভিত্তিক যতটা সম্ভব 2 মাসে ক্লাস করানোর চেষ্টা করব। আর এরকম এমসিকিউ প্র্যাকটিস পূর্ববর্তী যে পরীক্ষাতে এসছে সেইগুলো করাবো। তবে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের পার্টে আমরা বাকি 50টা প্রশ্ন আলোচনা করব। এর আগের ক্লাসে এই 150টা প্রশ্নের 50টা আলোচনা করেছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তবে ভালো থেকো, আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত।